রিয়াক্ট করি আমরা। রনি রিলটা করতে খুঁজে পেয়েছে। রোহন, রিলটার ব্যাপারে একটু ছোট্ট করে কিছু বলো, এক লাইনে, এক সেন্টেন্সে, ঠিক আছে? এটা কি নিয়ে এক্স্যাক্টলি? আরে এটা হচ্ছে লোকেরা যারা ইতিহাস চর্চা করে না, পড়ে না, জানে না, তারা বিভিন্ন জিনিস তুলে ধরে যেভাবে সেভাবে খুশি একটা প্রেজেন্ট করে দেয়। আচ্ছা করে ইনস্টাগ্রামে অ্যালগোরিদম যেরকম লোকে খেয়ে নেয় কারণ টপিকটা রেলিভেন্ট বলে, এটাই ব্যাপার। এই আচ্ছা। পার্টিকুলার এটা হচ্ছে এই আরিয়ান থিওরি নিয়ে, নাকি এটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে, গান্ধী দেখা যাক, নিয়ে, দেখা যাক, আমরা এই শুনি। টাইপের এখানে বিভিন্ন তো সুভাষ বোস টুভাষ বোস ইয়ে দেখতে করে। পাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে? বাঙালির একদম হুম 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 সেন্টিমেন্টেতে হুম। আজকে লাগতে চলেছে। দেখা যাক বাঙালি কি বলে, আমরা পশ্চিমবঙ্গে ঢুকতে পারবো কি ঢুকতে পারবো না, আজকে দেখা যাবে এপিসোডের শেষে। The reason India got her independence. This conversation with the British Prime Minister Clement Attlee, the man who signed off on the decision to grant India's independence, will change how we view our history. In 1956, Clement Attlee had come to India and stayed in Kolkata as a guest of the then governor P.B. Chakrabarti. He wrote a letter to the publisher of R.C. Mazumdar's book A History of Bengal, in which he states, "I had a prolonged discussion with Clement Attlee regarding the real factors that had led the British to quit India." In his reply, Attlee cited several reasons, the principal among them being the erosion of loyalty to the British Crown among the Indian National Army and the Navy personnel as a result of the military activities of Netaji Subhash Chandra Bose. Towards the end of our discussion, I asked Attlee what was the extent of Gandhi's influence upon the British decision to quit India. Hearing this question, Attlee's lips became twisted in a sarcastic smile as he slowly chewed out the word minimal. Modern Indian history needs a major correction. It's time we reclaim the narrative that was buried by the dominant voices. This is the 21st century Indian. Gandhi was not রাইট, সো ভাই এটা 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 হচ্ছে, সে মনে আছে মোদি করেছিল তোর? আমায় কিছু বলতেই হবে না, তোরা কর না না এবারে। না। না দেখ, এটা বেসিক্যালি মোদির আমার ন্যারেটিভ প্রথম ভাই, এটা মোদির প্রতিক্রিয়া, ন্যারেটিভ। না না এটা মোদি না, এটা মোদির ন্যারেটিভ। এটা শুধু মোদির ন্যারেটিভ নয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, হুম। এটা মোদির ন্যারেটিভ নয়, এটা এটা একটা শুধু এর মোদির পেছনে। ব্যাপার নয়, না না, এটা নেতাজির শুধু একটা ওয়ান্স এন্ড ফিউচার কিং ইমেজ আছে বেঙ্গলে। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যান্ড অবশ্যই এটা বাংলায় ঠিক আছে। বলেছিস, এটা ঠিক বলেছিস, মানে নেতাজিকে নিয়ে এটা প্রচন্ড রয়েছে যে হুম। মডার্ন আবার আসবেন, নেতাজি হচ্ছে রিইনকার্নেটেড বাংলার বলে। কিং আর্থার বা ওই বারবারোসা, ওই টাইপেরই হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। 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 যাকগে। কিন্তু না, কিন্তু রিইনকার্নেশনের থেকে বড় কথা এখানে বলছে মেজর কারেকশন ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক কারেক্ট। আছে? হ্যাঁ 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 তো হ্যাঁ। সেই ক্ষেত্রে তোরা কি সত্যি আদৌ মনে করিস মানে নেতাজিকে সেই দরজাটা দেওয়া হয়নি, মানে সেই জায়গাটা দেওয়া হয়নি? সরি, আমি বাংলা আর হিন্দি হুম গুলিয়ে ফেলছি, বাট সেই হুম হুম। জায়গাটা দেওয়া হয়নি না, ইন্ডাস্ট্রিতে। দরজা বলাই যায়, বাংলা ওরকম কোনো ইয়ে নয়, বাংলাতে হুম অনেক ভাষারই হুম ইনফ্লুয়েন্স হ্যাঁ হ্যাঁ, রয়েছে। আমরা আমরা ওই হুম যাচ্ছি না তাহলে, ঠিক আছে। হুম তো সেই জায়গাটা দেওয়া মানে কোনোদিন হয়নি যেটা গান্ধীকে দেওয়া হয়েছিল, আমার তো মনে হয় না। না, আমি এখানে দুটো কথা বলতে চাই, ঠিক আছে? প্রথমত, হুম এই এই ইতিহাসটার একটা মানে ইতিহাস রয়েছে, ইতিহাসের ইতিহাস রয়েছে প্রথমত। তার কারণ ইতিহাস কখনো আহ মানে যা অতীতে ঘটেছে সেটা নয়, ইতিহাস একটা চর্চা, এবং অতীতকে নিয়ে যখন যেটা চর্চা করা হয় সেটা সেই সময়কার ইতিহাস লেখা হয়, ঠিক আছে? তো ইতিহাস লেখার একটা ইতিহাস রয়েছে, তো সেটাকে ইংরেজিতে হিস্টোরিওগ্রাফি বলে, বাংলায় কি বলে আমি জানি না। কিন্তু এই নেতাজি কিভাবে আহ গান্ধীর থেকে আহ মানে বড় হয়ে গেল, আহ এক একটি কি বলবো, জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হিসেবে, এটা একটা ইতিহাস। খুব বেশি বড় নয়, 1940-এর শেষের দিকে, 45-43-এর পরের দিকে প্রথমত গান্ধীজির ইনফ্লুয়েন্স কিন্তু কংগ্রেসেতে কমে গেছিল, ঠিক আছে? গান্ধীজি কংগ্রেসের মধ্যে সেরকম ভাবে আর ইয়ে ছিলেন না। উনি আহ নেহরুকে ছেড়ে দিয়েছিলেন তার নিজের ইয়েটা, এবং আহ প্যাটেল নেহরু এরাই চালাতো কংগ্রেসটাকে। উনি মোটামুটি এইসব আধ্যাত্মিক কাজকর্মে ব্যস্ত থাকতেন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সেই সময়তে আহ নৌবিদ্রোহ হয়, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা সুভাষচন্দ্র বোসের তৈরি করা, সে আর্মি এসে আহ মণিপুরের দরজায় অলমোস্ট পৌঁছে, কিন্তু তারপরে হার স্বীকার করে, এবং হার স্বীকার করার পরেতে সুভাষচন্দ্র বসু ফিরে যায় তাইওয়ানেতে, এবং তাইওয়ানেতে ফিরে যাওয়ার পরেতে উনি প্ল্যান করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেতে উনি প্ল্যান করেন যে এটা ওনার মানে আহ, সেখানে অ্যাসিস্ট্যান্ট হাবিবুর রহমানের ডায়েরি থেকে, এবং ওনার নিজের বয়ান, উনি যেটা প্রথমে বোধহয় প্রথম কমিশনটার আমার নাম মনে পড়ছে না, বাট প্রথম যে কমিশনটা হয়েছিল সেই নেতাজির মৃত্যুকে ইনভেস্টিগেট করার জন্য, সেই কমিশনে উনি বয়ান দেন যে নেতাজি পালানোর চেষ্টা করে সোভিয়েত রাশিয়াতে, এবং সেটা হুম জাপানের মাধ্যমে পালানোর চেষ্টা করে, বা মাঞ্চুরিয়াতে ওই দিক দিয়ে পালানোর চেষ্টা করে, কারণ তখন ওটা জাপানের অধীনে ছিল, তখনও ওটা ছাড়েনি। ওয়েস্টার্ন ফ্রন্ট আগে পড়েছিল ইউরোপে,
তারপরেতেই এশিয়ান বা এশিয়া প্যাসিফিক ফ্রন্টেতে অ্যাক্সিস পাওয়াররা হার স্বীকার করে। তো নেতাজি ওড়ার সময়তে ইতিহাস বলছে যে উনি আহ, মরে গেছিলেন ওই প্লেন ক্র্যাশেতে ফরমোসাতে, তাইহুকো এয়ারপোর্টেতে, অথবা কেউ বলছে যে না, কেউ মরেনি। সেই বিতর্কে আমরা যাব না, কিন্তু এই যে একটা বিতর্ক রয়েছে, এই বিতর্ক এক্সিস্ট করার জন্যই আজকে এই হিস্টোরিওগ্রাফি তৈরি, যে সুভাষ বোস যদি ফিরে আসতেন তাহলে হয়তো আহ বঙ্গভঙ্গ হতো না, তাহলে হয়তো ভারত ভাগ হতো না। এই ডিসকোর্সটা যা স্বাধীনতার ঠিক পরে পরের থেকেই কিছুটা হলেও সুভাষবাদী যে কংগ্রেস আহ, জোটটা, মানে সুভাষবাদী যে কংগ্রেসের উইংটা, কংগ্রেসের তো অনেকগুলো হুম সেকশন ছিল, সুভাষবাদী যে উইংটা, হুম সেটা মানে চিফলি লেড বাই শরৎচন্দ্র বসু এবং অন্যান্য সোশ্যালিস্ট ভাবনার নেতারা, সমাজতান্ত্রিক ভাবনার নেতারা, তারা এটা বলেছিলেন না সুভাষ কেন মরেনি, সুভাষ ফিরে আসতে পারে, এবং তাদের একটা গান্ধীর বিরোধী একটা ধারণা হালকা করেও ছিল। যদিও ইনসিডেন্টলি যখন গান্ধীজি আহ, এসেছিলেন সোদপুরেতে দেশভাগের সময়, উনি যখন চারিদিকে বিভিন্ন ধর্মীয় গণহত্যা চলছে, তখন উনি ওটাকে প্রোটেস্ট করার জন্য সোদপুরে উনি বসে আমরণ অনশন করছিলেন, তখন শরৎ বোস কিন্তু ওখানে গিয়ে হুম গান্ধীজির পাশে ছিলেন। এমন নয় যে শরৎ বোসের হুম। সাথে সম্পর্ক খারাপ ছিল গান্ধীজির, কিন্তু হ্যাঁ। এটা পরবর্তীকালে আর কি এই রেফিউজি যারা ওপাশ থেকে এসেছিল, যাদের কাছে বাংলা ভাগের দুঃখটা অনেকটা পার্সোনাল, ব্যক্তিগত, ব্যক্তিগত অনেক কিছু হুম হারিয়েছে, তাদের কাছে সুভাষ একটা অনেক বড় ইয়ে হয়ে যায়। হুম বর্তমানেতে সুভাষ বোসের এই পুরো ব্যাপারটা আহ, একটা অ্যান্টি কংগ্রেস মানে রাজনীতি হিসেবে উঠে এসেছে, যে এর মানে হ্যাঁ। হলো যে হ্যাঁ। জওহরলাল নেহেরু, অর্থাৎ কিনা যে দেশভাগের আরেক মানে কনস্পিরেটর, সেই জওহরলাল হুম নেহেরু, উনি আহ, ইয়ে করেছেন, কি বলে, অ্যালিজেড কনস্পিরেট। অ্যালিজেড কনস্পিরেসি, যে হুম জওহরলাল নেহেরু তিনি ষড়যন্ত্র করে সুভাষকে সরিয়েছেন ওখান থেকে, হুম উনি হুম মেরে দিয়েছেন, এবং তাই জন্য যেটা হয় যে আহ, জওহরলাল নেহেরু বিরোধী এর জন্য বলা হয়, এবং গান্ধীকে দেখা হয় হুম। জওহরলাল হুম। নেহেরুকে মানে কি বলবো, রাজনৈতিক গডফাদার হিসেবে, তাই জন্য সেখান থেকে এসছে। এই ভদ্রলোকের অনেক হুম ধরনের ভুল, ঠিক আছে। প্রথমত ক্লিমেন্ট অ্যাটলি নেহেরুকে বহু মানে ক্লিমেন্ট অ্যাটলি এটা কি বলেছে আমি জানি না, বাট নেহেরুকে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাওয়ার আগেই বলে দিয়েছিলেন যে আমরা ভারতকে স্বাধীন করব, কারণ এটা লেবার পার্টির ম্যানিফেস্টো ছিল, প্রথম কথা, ঠিক আছে। একদম এটা ঠিক, এটা লেবার একদম পার্টি ঠিক। এটা লেবার পার্টির ম্যানিফেস্টো ছিল যে আমরা ভারতকে স্বাধীন করব, ঠিক আছে। ভারতের স্বাধীনতা অলরেডি একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছিল, ঠিক আছে। তে আলাদা করে এখানে এটা, হ্যাঁ বল সুমতি। না, তুই বলে নে, আমি আমি অ্যাকচুয়ালি একটা বড় লার্জার পয়েন্ট মানে এটা নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে মানে এই যে একটা দুটো ব্যক্তিকে কেন্দ্র করে যে স্বাধীনতার ঠিক গল্পটা, ঠিক ঠিক এটা নিয়ে আমি আরো ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস। রোহানও বলতে হয়তো, বাট তুই বলে আমিও নে, তারপর ভাবছিলাম, আমি হ্যাঁ। আসছি। হুম না হুম না না, হুম। হ্যাঁ, দীপন বলুক, হ্যাঁ। না না, আমার আমার দেখ বক্তব্য সেটাই, ঠিক আছে। সেটা হচ্ছে যে আম, আমি আমি মনে করি যে অ্যাট সাম লেভেল মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে যদি ইতিহাস মানে দেখতে হয়, যারা গবেষক ইতিহাসবিদ নয়, তাদের কাছে ইতিহাসে না। ব্যক্তির একটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে। তার কারণ তারা সেই ব্যক্তিদের ব্যক্তিত্বর সাথে রিলেট করে, এবং ব্যক্তিদের ব্যক্তিত্বর সাথে রিলেট করার জন্য তারা সেটাকে একটা কি বলবো, একটা মডেল পুরুষ বা মডেল মহিলা বা মডেল যে কোনো মানে সে জেন্ডার হতে পারে, সেটা মডেল ব্যক্তি হিসেবে তাকে দেখে, ঠিক আছে। এটা হুম থাকবে, এটা হুম। কিছু করার নেই, এটা তাই জন্য জাতীয় পিতা হিসেবে আমরা মানে গান্ধীজিকে বলে থাকি, এটা থাকবে, এটা কিছু করার নেই। কিন্তু থাকবেই কিনা সেটা বলাটা একটু মানে ইয়ে মানে আমার মতে এতটাও এটাকে ন্যাচারালাইজ করে দেওয়া উচিত না, মানে ওই অ্যানথ্রোপোলজির মানে ভাষা এটা একটু একটু টটেমিক ব্যাপার। এবারে আর টটেমস ন্যাচারাল টু দ্য হিউম্যান কন্ডিশন, ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। আমার মনে হয় না এরকম কোনো ব্যাপার আছে। আমার মনে হয় যে জেনারেশনের পর জেনারেশন যদি এইভাবে ইতিহাসটাকে মানুষকে শেখানো হয় হ্যাঁ। স্কুলে, সিনেমা থ্রু, ঠিক আছে, সেটার একটা প্রভাব পড়ে। সেটারই প্রভাবটা আমরা এখানে দেখছি, ঠিক আছে তো। হুম কারণ আমরা কিন্তু এরকম কোনো সিনেমা দেখি না যেটা ব্যক্তিকেন্দ্রিক যেটা বা সাধারণ মানুষের লেন্সেসের থ্রু এই ঘটনাগুলোকে দেখায়। তারা কিন্তু সবসময় এই কালচার ইন্ডাস্ট্রি কিন্তু এটাকে রিইনফোর্স করে। হয়তো আমরা আমরা যেরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ, যেরকম জায়গায় থাকি, একটা একটা মোটামুটি একটা আরবান ইয়েতে, ঠিক আছে, একটা সার্টেন ক্লাস ব্যাকগ্রাউন্ডে আমরা ঘোরাফেরা করি,
আহ আমরা কি আদৌ বলতে পারবো যে মানে ভারতের মানে আনাচে কানাচে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় লোকে এই সময়ের ইতিহাসটাকে কিভাবে দেখছে? হুম ঠিক আছে, হুম হয়তো তারা অন্য কোনো ব্যক্তিকে দেখছে, বা হয়তো তারা ব্যক্তি হিসেবে দেখছেও না, হুম ঠিক আছে, হুম হয়তো তারা ওভাবে মনেও রাখছে না, ঠিক আছে। এবারে এখানে স্মৃতি আর ইতিহাসের একটা ইন্টারপ্লে চলে আসে, হুম, সবকিছু চলে আসে, ঠিক ঠিক আছে তো। ঠিক আছে। কিন্তু ইতিহাসবিদ হিসেবে আমাদের যে কাজটা এখানে প্রমাণ যে মানুষের কাছে এটা নিয়ে যাওয়া হুম যে ইতিহাস স্মৃতি নয়, ইতিহাস সিনেমা নয়, আর ইতিহাস ডেফিনেটলি লোককথা নয়, মাইথোলজি নয়, কিছুই নয় এগুলো। ইতিহাস বোঝার একটা পদ্ধতি আছে, ঠিক যেরকম মানে একটা ফিজিসিস্ট মানুষকে ফিজিক্স বুঝতে সাহায্য করবে, অবভিয়াসলি একটা মানুষের সেই সাবজেক্টে সব ইন্টারনাল ওয়ার্কিংস জানার কোনো হুম দরকার নেই, ঠিক আছে, কিন্তু কিছু বেসিক প্রিন্সিপালস এগুলো কিন্তু বোঝা দরকার। আর এটা মানুষের কাছে যাচ্ছে না, সেটার জন্য আমাদের পাবলিক এডুকেশন অনেক কিছু অনেক রকমের মানে মানে প্রচুর মানে ফ্যাক্টরস দায়ী, সেগুলোতে নাও যাওয়া যেতে পারে। কিন্তু আই ডু নট থিঙ্ক যে ব্যক্তি কেন্দ্রিক ইতিহাসটা ইজ আ মেইন স্টে অফ 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 দ্য হিউম্যান কন্ডিশন। তো যাকে মানে হ্যাঁ, তারপরে তোরা যেটা বলছিলি বল তো। না, এখানে তো খুব একটা না ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমি সৌম্যদীপকে এখানেতে আনতে চাই একটা জিনিসে, ঠিক আছে। তুই যেটা বলেছিস সেটা হয়তো আমরা একদম ডিসকাশনের শেষের দিকে যাব, বাট সৌম্যদীপকে আমি এখানে হুম। মানে আনতে চাই এই ব্যাপারটাতে, যে আমাদের তো স্বাধীনতা দিবস, মানে আজকে তো স্বাধীনতা দিবস, ঠিক আছে। তো আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকে আমরা এই এপিসোডটা রেকর্ড করছি, আমাদের একটা মানে মনের মধ্যে ঠিক ওদের রাত্রি 12টাই বাজে এখন, ওই ডন অফ দ্য মিড নাইট আওয়ার, ট্রিস্ট উইথ ডেস্টিনি ইত্যাদি, হ্যাঁ তারা। তো ফিস্ট উইথ ডেস্টিনি, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি যে, এপিসোডের শুরুতে এটা বাজিয়ে দিস কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই এটা বাজিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে যে তোকে জিজ্ঞেস করার ছিল যে আজকে লুকিং ব্যাক এট ইট, হ্যাঁ, ওই এই ডিবেটটা কেন, মানে যে এই ব্যক্তি স্বাধীনতা দিয়েছে এই ব্যক্তি দেয়নি, বা এই হুম। ব্যক্তির ভুল আছে এই ব্যক্তির মানে এটা একটা কালেকটিভ এফর্ট কেন নয়, যে সবারই একটা অবদান ছিল, মানে সুভাষ বোসের যে অবদান রয়েছে সেটাকে কেউ ছোট করতে পারে না, এবং মহাত্মা গান্ধীর অবদান কি সেটা নিয়ে আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, কারণ এটা নিয়ে প্রচুর বড় বড় ইতিহাসবিদরা লিখেছে। তো সুভাষকে নিয়েও লেখা হয়েছে, মানে এমন নয় যে সুভাষচন্দ্র বোসকে নিয়ে লেখা হয়নি একদম। অবশ্যই। ইনফ্যাক্ট এখন তো রীতিমতো মানে আমি যা দেখছি নেতাজি রিসার্চ ব্যুরোটা প্রচন্ড ভাবেই অ্যাক্টিভ হুম কলকাতায় আমাদের, তোর নেতাজি ভবনের ওখানে। তো সুগত বোস নিজে উনি উনি তো ইনভলভড আছেন, ওনার ভাইও সুমন্ত্র বোস। যাই হোক, মোদ্দা কথা হলো যে কেন এই জিনিসটা, এই যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে প্রাইমারিলি অ্যাটলিস্ট এই ধারণা আমাদের মাথায় ঢোকানো হয়েছে, আর এটা হয়েছে গত 10 বছরে, আমার মনে হয় গত লাস্ট 10-12 বছরে, যে একটা কংগ্রেস সেন্ট্রিক ভারতবর্ষ এতদিন ধরে ছিল, ঠিক আছে। আর সেই কংগ্রেস সেন্ট্রিক ভারতবর্ষের দুটো মুখ, তারাই সব বেসিক্যালি তোর ক্রেডিট পেয়ে এসছে নাকি, আর বাকিরা কেউ পায়নি। দুটো মুখ হচ্ছে, তুই নিজেও বললি, রোহনও বললো, গান্ধী আর নেহেরু, ঠিক আছে। আর আমরা জানি গত 10-12 বছর এই জিনিসটা কারা করেছে, যারা রেজিম এখন চালাচ্ছেন, যারা পাওয়ারে আছে, বিজেপি আরএসএস এর তোর জোট। তো তাদের অবভিয়াসলি তাদের মানে ডিসকমফর্টটা আসছে কেন কি, এক, তাদের নিজস্ব কোনো ফেস হিস্টোরিক্যালি ছিল না, হয়েছে এখন গত, মানে ফেস তৈরিও করেছে, অটল বিহারী বাজপেয়ীকে একটা ফেস বানানো হয়েছিল, ঠিক আছে। তারপর এখন মোদি হলো, ভবিষ্যতে অনেকেই অনেক কথা বলছে, যোগী হতে পারে, অমিত শাহ হতে পারে, ঠিক আছে। এক সময় তো ফাডনাভিসের নাম শুনছিলাম, বাট যাই হোক, ওগুলো তো না বাদই না, দাও। সাভারকারকে নিয়েও করছো তো, সিনেমাও করলো দেখলাম সাভারকারকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, ওটাতেই হ্যাঁ। আছি তো। হ্যাঁ এবার হিস্টোরিক্যালি যেহেতু ছিল না, এখন তোর একদিকে চলছে হচ্ছে রিহ্যাবিলিটেশন অফ দোজ ফিগার্স, যাদেরকে বলা হয়েছিল যে না, তারা অ্যাকচুয়ালি ব্রিটিশদের হাত মিলিয়ে অ্যাকচুয়ালি তোর আমাদের এই দালালি স্বাধীনতার করেছে। মানে কোনো যে সাহায্য করে, দালালি করেছে, একদম ঠিক। আর আর নহলে তোর ওরা হত্যা করেছে গান্ধী, ঠিক আছে, আরএসএস ওয়াজ ইনভলভড ইন দ্যাট, গোডসে ইত্যাদি, ঠিক আছে। আর নহলে আরেকদিকে তোর চলছে হচ্ছে এই যে অন্যান্য ফিগার যারা কংগ্রেসে ছিল বা কংগ্রেসের সাপোর্টে ছিল, ঠিক আছে, বা একটা সর্ট অফ ডিসকমফর্ট ছিল কংগ্রেসের সাথে, যেরকম তোর ভাগত সিং, ঠিক আছে, এই আম্বেদকারও ইনফ্যাক্ট, ঠিক আছে, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট এরা করছে, ঠিক আছে। তো
তো তার মধ্যেই তোর সুভাষ বোসের গল্প আমার মনে হয়, সেখানেই তোর সুভাষ বোসের গল্প চলে আসে। এরা চেষ্টা করে যাচ্ছে এখন, মানে এই গত মানে 2-3 বছরে শুনিনি, বাট যখন এই সরকার প্রথম আসে, আমার মনে আছে ইনফ্যাক্ট মোদি সেই টুপি পরছে, ঠিক আছে, হ্যাঁ হুম। হ্যাঁ, হ্যাঁ, আইনের টুপি হ্যাঁ, আমি ওরকম একটা ভাবে। ছোট্ট সেগওয়ে করছি, কিন্তু এখানে তুই যেটা বললি, এই হুম রিঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফিগার্স, এটা খুবই হুম ইম্পর্টেন্ট এটা ফ্ল্যাগ করা। কারণ যদি দিল্লিতে, দিল্লি ইউনিভার্সিটি চত্বরে যাওয়া হয়, নর্থ ক্যাম্পাসে, যেখানে সৌম্যদীপ অনেক কাল তুই কাটিয়েছিস, হুম সেখানে দেখা যাবে যে ভগৎ সিং এর মতন হুম, ফিগার্সদের ছবিগুলো এবিভিপির পোস্টার্সে হ্যাঁ লাগানো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবারে let us be very clear, the organization that Bhagat Singh was associated with আর ওর পলিটিক্যাল অ্যাক্সিসটা এক্স্যাক্টলি কি ছিল। হ্যাঁ, তো ইট ওয়াজ দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, কমপ্লিটলি একটা বামপন্থী মুভমেন্ট, ঠিক আছে। তো লেনিন, মার্কস এদের দ্বারা ইন্সপায়ার্ড একজন মানুষ, তাকে আজকে বিজেপি কেন অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছে? হ্যাঁ, আম্বেদকর, যে ওই সময় মনুস্মৃতি জ্বালিয়েছিল, হুম, সেটার একটা বিশাল ক্রিটিসিজম হয়েছিল। হুম, যারা ক্রিটিক করেছিল তাদেরই মানে ইন মেনি ওয়েজ, মানে ইয়েরা মানে তোর তাদেরকে যারা সাকসিড করেছে তারাই তো এখন তাকে অ্যাপ্রোপ্রিয়েট করা আবার চেষ্টা করছে, হ্যাঁ। ঠিক আছে। মানে দ্য থিং লাইজ ইন দ্য ফ্যাক্ট যে এই প্রচন্ড কন্ট্রাডিক্টরি ইয়েগুলোকে এরা কেন রিকনসাইল করার চেষ্টা করছে। আর এখানেই বোধহয় এই দেশাত্মবোধকতার মানে ইয়েটাতে একদম। আর ন্যাশনাল ফ্রিডম মুভমেন্টে এদের এদের এই পার্টিকুলার পার্টির যে প্রেডিসেসররা, তাদের রোলটাতে ঢোকাটা ইম্পর্টেন্ট। হুম। কারণ তুই যেটা বললি, ওদের কোনো শুধু ঐতিহাসিক প্রেজেন্সের ব্যাপার না, মানে নিজের ফিগার ছিল না, বিকজ দে সিম্পলি ডিড নট টেক পার্ট ইন ইট লাইক দিস পিপল ডিড। হুম, ঠিকই, প্রিসাইসলি, একদম ঠিক বলেছি। দেখ, আজকে একটা ইন দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া গোলওয়ালকার আর সাভারকারের কি মানে কন্ট্রিবিউশন, হুম, সেটা তো ওদের বইগুলো খুললেই দেখা যায় আমি এক্ষুনি। ওটাই মানে বলতে চাচ্ছি। দীপওয়ানকে সে হয়তো বললে না, এখানে আমি কয়েকটা একটা কথা পাতা সে বলতে চাই। শেয়ার করতেই পারে। এখানে হুম, আমি হুম, একটা কথা বলতে চাই। আমার মতে যে মেন রিজন এই হ্যাঁ সুভাষ বনাম গান্ধী করার, ঠিক আছে, অন্য ফিগারগুলো নিয়ে পরে যাচ্ছি, সুভাষ বনাম গান্ধী করার একটা খুব ইম্পর্টেন্ট কারণ রয়েছে। ভগৎ সিংকে কেন অ্যাপ্রিপ্রিয়েট করছে, তা সেটা খুবই সহজ। কারণ ভগৎ সিং একটা ইউথের কাছে একটা বড় অ্যাপিল রয়েছে, কারণ বিপ্লবী একজন জওয়ান ছিল, ইউথের কাছে হ্যাঁ। অ্যাপিল রয়েছে। এটা আমরা রাং দে বাসন্তী সিনেমাতেও দেখেছি। এটা একটা হুম জেনারেল অ্যাপিল রয়েছে অ্যাক্রস দ্য আইডিওলজিক্যাল, যে মানে চিন্তাধারার মানুষ হও না কেন, তুমি ভগৎ সিংকে রেসপেক্ট করো। আর দ্বিতীয় কথা হচ্ছে হুম। যে আম্বেদকর, কারণ আম্বেদকর সমাজে যে বিপুল রকমের একটা পরিবর্তন এনেছেন, এবং আমাদের আমাদের সাংসদীয় গণতন্ত্র যে স্রষ্টা, আমাদের যে সংবিধান লিখেছে, তাই জন্য তাকে নিজেদের একটা আর ফ্রেমওয়ার্ক। কাস্ট একটা বিশাল ব্যাপার, তুই যেটা হ্যাঁ, বললি, মানে অবশ্যই কাস্ট একটা জাতিবাদকে বিশাল বড় বিরুদ্ধে উনি প্রশ্ন। কাজ করেছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ জাতিবাদের হ্যাঁ বিরুদ্ধে কাজ হ্যাঁ। করেছে। এবং এরা চায় যে হিন্দু ধর্মেতে সব জাতিরা এক হয়ে সেটাই, যাক, ওটাই। জাতিবাদ উঠে হ্যাঁ পড়ুক। হ্যাঁ ওটা একটা আছে। হ্যাঁ আর দ্বিতীয় হ্যাঁ। কথা হচ্ছে তবে হ্যাঁ, কেন গান্ধী বনাম সুভাষ, তার একটা ইম্পর্টেন্ট কারণ রয়েছে। এরা প্রথমত সুভাষ বোস কিন্তু নিজের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ করতেন না, প্রথম। দ্বিতীয়ত, উনি নারী শক্তিতে বিশ্বাস করতেন, এবং উনি রানী লক্ষ্মীবাই রেজিমেন্টকে রেখেছিলেন। ওনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন শাহনওয়াজ খান এবং হাবিবুর রহমান, ঠিক আছে, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তৃতীয়ত, হুম ওনার যে আইএনএ, সে আইএনএতে যে মানে তথাকথিত জাতীয় ভাষা, কারণ ওরা তো একটা মানে কি বলবো সরকার গঠনই করেছিল অলমোস্ট, যে ওরা 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 দেশটাকে হুম, একটা কিছু, প্রফেশনাল গভর্নমেন্ট হ্যাঁ, তো। একটা হ্যাঁ। প্রভিশনাল গভর্নমেন্ট করেছে, প্রভিশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা যদি দেশকে দখল করতো তাহলে ওরাই সরকার হতো। তাতে হুম যে জাতীয় ভাষা ছিল সেটা ছিল ফার্সি। এবং উনি কিন্তু ভারত আজকে বর্তমানেতে আমাদের দেশের নাম পরিবর্তন করে নাকি ভারত বলছে, একটা কনস্টিটিউশন অলরেডি লেখা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু ভারত। ভারত কথাটা কিন্তু সুভাষ বোস ব্যবহার করেননি, উনি হিন্দুস্তান করেছিলেন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই এই যে ব্যাপারটা না, এই 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 জিনিসগুলো আরএসএস দেখছে না। তৃতীয় কথা, যখন সুভাষ বোস কংগ্রেসে ছিলেন, ঠিক আছে, সুভাষ দেখছে বোস না বলাটা ভুল হবে, এড়িয়ে যাচ্ছে এড়িয়ে ইচ্ছে যাচ্ছে, করে। কারেক্ট, এক্স্যাক্ট, ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। সুভাষ হুম বোস ছিলেন চিত্তরঞ্জন দাসের মানসপুত্র, কংগ্রেসেতে ওনার হুম থ্রু দিয়েই আসা। চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্টের সূত্রধার,
বেঙ্গল প্যাক্টটা কি? বেঙ্গল প্যাক্টটা হচ্ছে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা কি বলবো মিলন ঘটার একটা 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 মুহূর্ত ভারতের ইতিহাসেতে। এবং বেঙ্গল প্যাক্টেতে যেটা করে যে ওরা সিট শেয়ার করে, প্রভিশনাল গভর্নমেন্ট 1935-এর প্রভিশনাল গভর্নমেন্ট কিভাবে সিট শেয়ারিং হবে হিন্দু এবং মুসলমান ইলেকটোরেটের মধ্যে, হুম। এটা চিত্তরঞ্জন দাস এবং ফজলুল হক ডিসাইড করে। এটাই হচ্ছে বেঙ্গল প্যাক্ট, ঠিক আছে? হিন্দু মুসলমান ঐক্যের একটা খুব বড় মুহূর্ত। আর সুভাষ বোস ছিলেন সোশ্যালিস্ট চিন্তাধারার মানুষ। উনি ইউনিয়ন টিউনিয়ন করতেন আর কি। উনি শ্যামাপ্রসাদ, তখনকার দিনে হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জির সভাগুলোতে নিজের লাঠি বাহিনী নিয়ে গিয়ে রীতিমতো পিটিয়ে বের করতেন ওদেরকে। কারণ ওনার ওনার ধারণা ছিল যে এরা হচ্ছে, কারণ কারণ হিন্দু মহাসভাটা না লার্জলি ফান্ডেড বাই বড় ব্যবসাদার, ঠিক আছে? এই হ্যাঁ। ব্যবসাদারদের দ্বারা হ্যাঁ, ফান্ডেড হ্যাঁ। ছিল। এবং এই ব্যবসাদাররা ঠিকঠাক তাদের নিজেদের শ্রমিকদের টাকা দিত না, তাই সুভাষ বোস কিন্তু শ্রমিকদের পক্ষে, খেটে খাওয়া মানুষদের পক্ষে গিয়ে ওদেরকে রীতিমতো ডান্ডা পিটিয়ে মারিয়েছেন। সেগুলোকে ওরা এড়িয়ে কেন সুভাষ বোসকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, তার কারণ একটাই। তার কারণটা হচ্ছে যে ওরা মানুষের মধ্যে বর্তমান ভারতে একটা লড়ে নেব, করে নেব, একটা ভায়োলেন্সের একটা অ্যাটিটিউড ঢোকাতে চায়। সেটা ঢোকানোর জন্য ওরা এরা বলার চেষ্টা করে যে আমরা আসলে স্বাধীনতাটা কিন্তু আহ, অহিংসার পথ অবলম্বন করে পাইনি, বা আমরা হিংসার অবলম্বন হ্যাঁ। করে পেয়েছি, আমরা রাইফেল ধরে পেয়েছি। অর্থাৎ তোমাকে যদি বর্তমানে স্বাধীনতা পেতে হয় কোনো কিছুর থেকে, সেটার কারণ মানে আজকে তো ব্রিটিশ নেই, কিন্তু আজকে যদি একটা মানে মানে মুসলমানদের থেকে। মুসলমান হতে পারে, পাকিস্তান ফর হতে পারে, এক্সাম্পল চায়না হতে পারে, ঠিক কিছুই আছে? হতে পারে, যে কোনো একখানা মানে মানে, ইটস আ বুগি ম্যান। ঠিক হ্যাঁ একটা বলেছো। জন শত্রু, বিগো একটা হতে একটা পারে, বলা যায় না। একটা একটা মানে মন গড়া শত্রুকে তুলে ধরে, ঠিক আছে, যদি মানুষকে ভয় দেখানো হয় এবং মানুষকে বলা হয় যে তুমি পরাধীন, তারাই চালাচ্ছে, তোমাকে তাদের থেকে হুম। স্বাধীনতা নিতে হবে, তাহলে যদি বলে না, তাহলে গান্ধী তো আমাদেরকে ব্রিটিশের মতন, মানে আমাদের সাথে তো ব্রিটিশের আর্মি এবং ইত্যাদি এর সাথে ক্ষমতার কোনো হুম। ম্যাচই হয় না, গান্ধীজি তো করে হুম। দেখিয়েছিলেন না, সেটা যাতে বলার অবকাশ না দেয়, তাই ওরা মানুষকে এটা শেখানোর চেষ্টা করছে যে না, সুভাষ বোসই দিয়েছিল, অর্থাৎ কি না, আমাদেরকে কিন্তু মানে বুলেটের মাধ্যমে করতে হবে। সুভাষ বোস কিভাবে এতে বুলেট এবং গানসে পৌঁছলেন তার ইতিহাস অনেক লম্বা। সুভাষ বোস যদি আজকে বর্তমানেতে সেই সময়তে পাত্তাবি সীতারামের আন্ডার ইলেকশন না হারতেন, তাহলে উনি বাইরে গিয়ে কিন্তু এটা করতেন না। এবং সুভাষ বোস বাইরে গিয়ে এটা করেন তার একটাই কারণ হচ্ছে যে ওনাকে হাউস অ্যারেস্টে রাখা হয়, গৃহবন্দী করে রাখা হয়, যেটা গত এপিসোডে আমরা যে ডিসকাস করলাম, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তো এরকমই গৃহবন্দী করে রাখা হয়েছিল। তো উনি কোনো যেহেতু রাজনৈতিক সংগঠন করতে পারছিলেন না, যেহেতু উনি গণতন্ত্র তখনকার দিনে যতটা লিমিটেড গণতন্ত্র ছিল বা ততটা লিমিটেড যতটা করা যেত সেটাতে যেহেতু উনি করতে পারছিলেন না, তাই জন্য ওনাকে বেরিয়ে যেতে হয়। উনি তো তখন ফরওয়ার্ড ব্লক করতে, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টে বামপন্থীদের একটা বিশাল ভূমিকা রয়েছে। সেই ভূমিকার জন্য ওনাকে হাউস অ্যারেস্টে রাখা হয়েছিল। উনি তারপরে পালিয়ে যান, সেটা কিভাবে সেটা লেজেন্ডারি গল্প আমরা জানি, কাবুলের পথ হয়ে পালান উনি। কিন্তু এইটার জন্যই কিন্তু উনি গুলিটা তুলেছিলেন, বন্দুকটা তুলেছিলেন। বন্দুকের পথ কিন্তু উনি শুরুর থেকে অবলম্বন করেছে, এটা বলা খুবই ভুল। তাই হুম। তাই যতক্ষণ ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে এবং গণতন্ত্রের যে আহ, মত প্রকাশ করা এবং বিরোধিতা করার যে সুযোগটা রয়েছে, সেটা যদি থাকে, আজ সুভাষ বোস হুম। বেঁচে থাকলে কিন্তু উনি কোনোদিনই মানে সেই পথ ছাড়া কোনো অন্য পথ অবলম্বন করতেন বলে আমার মনে হয় না। কারণ সেটা আমরা ইন্ডিয়া স্ট্রাগল, সেটা আমরা অন্যান্য সুভাষ বোসের যে বইগুলো রয়েছে সেগুলো পড়লেই বুঝতে পারবো। আমি এটাই তো বলতে যাচ্ছিলাম, মানে আমি যদি এখানে বলতে পারি যে একটা জিনিস ঠিক, যে মানে কংগ্রেস যখন ইতিহাস, আমি বলছি কংগ্রেস যখন ইতিহাস লিখছে, মানে বেসিক্যালি এটা তো মানে কোনো সিক্রেট নয় যে মানে অনেক হিস্টোরিয়ানরা ছিল এক সময় যারা মানে যেভাবে ইতিহাস লিখেছে প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স, এটুকুনি বলতে পারি, কংগ্রেসের চিন্তাধারা, তাদের আইডিওলজি, এইভাবে। ইনফ্যাক্ট উদাহরণ দে মানে কয়েকটা, উদাহরণ ইতিহাস, দে। তোর ওই ভদ্রলোকের নাম বল, বিপিন চন্দ্র, তাই তো? হুম, 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 বিপিন চন্দ্র, ঠিক আছে, বিপান চন্দ্র। বিপিন চন্দ্র যাবে, বিপান চন্দ্র, সরি। হ্যাঁ, আমি না মানে সরি, নামগুলো ঠিক গুলিয়ে যায় আমার, বাট মোদ্দা কথা হলো যে এরকম যখন এরা ইতিহাস লিখছে, হ্যাঁ এমফেসিসটা কিন্তু ঠিকই, যে অনেকটা তোর এই আহিংসার, এই সত্যাগ্রহ, নন কোঅপারেশন মুভমেন্ট, এইগুলোর ওপর কিন্তু খুব হেভি এমফেসিস দেওয়া হচ্ছে। আর ওই সূত্রে এই এমফেসিস দেওয়াতে এই মুভমেন্ট গুলোর উপর গান্ধী একটা আইকন হয়ে যাচ্ছে। তো যারা তোর এই ভাইলেন্স ইউজ করছে, ঠিক আছে, সেই সময়কার হিস্টোরিক্যালি, তোর আমি আর্লি 20th সেঞ্চুরির কথা বলছি, তারা অটোমেটিক্যালি আর গেটিং রেলিগেটেড ইনটু দ্য শ্যাডোজ অফ
তোর ইন্ডিয়ান বলা যেতে পারে, ইন্ডিয়ান হ্যাঁ। হবে। অনুশীলন এটা একটা সমিতি কারণ যেমন আছে। খুব বেশি ওইভাবে স্কুলে পড়ে না বাচ্চারা খুব একটা, একদম, এটা একটা কারণ যতদূর আমার আছে। মনে আছে স্কুলে অতটা। হ্যাঁ বল, হ্যাঁ। এটা একটা কারণ আছে। তোকে দেখতে হবে এই যে ইতিহাসটা লেখা হচ্ছে, ইতিহাসটা লেখা হচ্ছে তোর পোস্ট পার্টিশন। তো অলরেডি পার্টিশনের কারেক্ট, ভাইলেন্স। কারেক্ট। দ্বিতীয়ত, ভারত স্বাধীনতা পেয়েছে কিন্তু তখনও প্রচুর এরকম সেগমেন্ট রয়েছে, পলিটিক্যাল পার্টি রয়েছে, এথনিসিটি রয়েছে, না আমরা এখনো স্বাধীন হইনি, সেপারেটিস্ট মুভমেন্ট চলছে, কাশ্মীর, ঠিক আছে, তো নকশালবাড়ি আন্দোলন হচ্ছে। যখন এই ইতিহাসগুলো লেখা হচ্ছে তখন অটোমেটিক্যালি মানে আমার মনে হয়, এটা আমার সর্ট অফ একটা ডেরিভেটিভ অ্যানালিসিস ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট পিরিয়ড when this history is being written, যে এরা ভাইলেন্সটাকে ডিলেজিটিমাইজ করতে চেয়েছিল কন্টিনিউস। আর এটা শুধু মানে ভারতবর্ষে হচ্ছে না, এটা কিন্তু তোর সাইমালটেনিয়াসলি তোর অলরেডি হয়ে গেছে ইউরোপে, ঠিক আছে, আবার হচ্ছেও। মার্টিন লুথার কিং এর গল্পটা তুই দেখছিস, ব্ল্যাক প্যান্থারদেরকে রেলিগেট করে দেওয়া হচ্ছে ইতিহাসেও মিডিয়াতেও, ঠিক আছে। অটোমেটিক লুথার কিং কে একটা মানে মানে গান্ধীর সাথে অ্যানালিসিস, আহিংসা, দেখছিস তো মানে কিভাবে প্যারালাল গুলো হচ্ছে। এটা কিন্তু মানে একটা সোশিওলজিক্যাল কনসেপ্ট, যেটা আমরা তিনজন ওয়াকিবহল, কেন কি আমরা ট্রেন স্টেটস মোনোপলি অফ ভাইলেন্স, কারেক্ট, ঠিক আছে। কারেক্ট। আমাদের সমাজে কত রকমের মানে তোর বেসিক্যালি আমরা প্রজা তো, হুম। আমরা তাই না, প্রজাদের কোনো ক্ষমতা থাকবে না, হ্যাঁ, আতেল রাজারই হলেও একমাত্র প্রজাই। ক্ষমতা থাকবে। আতেল হলেও প্রজাই আমরা। প্রজাই, হ্যাঁ, প্রজা, আতেল সাবজেক্ট, হলে বডিজ, একদম, কত শব্দ আর ইউজ করব একদম, আমরা, বল। একদম, একদম। বন্দুক থাকবে রাজার হাতেই, রাজা যতই অত্যাচার করবেন করতে পারেন, রাজার যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমরা আমরা বিক্ষুব্ধ হয়ে গেলে, ঠিক আছে, আমরা রেগে গেলে আমরা কিন্তু বন্দুক ওঠাতে পারবো না। না। তাতে তাতে উপায় কি রয়ে গেল আমাদের, অবভিয়াসলি তোর ব্যালট বক্স, বাট সেটার গল্প তো লোকে জানি কিভাবে আনফোল্ড করেছে ওভার দ্য ইয়ার্স। বাট যাই হোক, আমি 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 শুধু তো আমি মানে আমাদের দর্শকের কনটেক্সটটা দিতে মানে চেয়েছিলাম যে কেন এই জিনিসটা হয়েছিল, মানে কিভাবে গান্ধী একটা মুখ হয়ে যায় আর হ্যাঁ, মানে অহিংসাটা এটা ইম্পর্টেন্ট তাহলে হয়ে যায় তোর তোর পলিটিক্যাল পয়েন্টটা যদি ন্যারেটিভ। আমি একেবারে মানে দর্শকদের জন্য একেবারে এক সেন্টেন্সে বলতে যাই, তাহলে সেটা হচ্ছে যে হ্যাঁ, ঠিক স্বাধীনতার উত্তরে, ঠিক আছে, স্বাধীনতার উত্তরে যে ইতিহাস লেখা হয় এবং যে বোর্ড অফ এডুকেশন, হায়ার এডুকেশনের মাধ্যমে যে ইতিহাসগুলো স্কুলে স্কুলে পড়ানো হয়, সেটাতে গান্ধীর একটা মুখ্য ভূমিকা থাকার কারণ হচ্ছে যে যেহেতু কংগ্রেস, সত্যাগ্রহ, অহিংসা, মডারেট, হ্যাঁ, যাদেরকে মডারেট কংগ্রেস বলি, এসবের যে আহ, মানে এসব জায়গা থেকে জন্ম যে পলিটিক্যাল লিডারদের, হ্যাঁ, তারাই পরবর্তীকালে দেশের ক্ষমতা দখল করে। হ্যাঁ, এবং দ্বিতীয় কথা হচ্ছে তারাই তাদের নিজেদের রাজনৈতিক গডফাদারদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করে। আর হুম। ফাইনালি যেটা হচ্ছে যে আমাদের এই সময়তে যাতে মানুষ হাতে মানে বন্দুক না তুলে সরকার বিরোধী কাজ না করে, কারণ এখন তো ব্রিটিশ চলে গেছে না, এখন ব্রিটিশ চলে যাওয়ার পরেতে বর্তমানে হ্যাঁ, মানে আমাদের এই চামড়ার রঙের সাহেবরা চলে এসছে, তো সাদা চামড়ার সাহেব আর নেই। তাই জন্য তাদের বিরুদ্ধে যাতে ইয়ে না করে, হ্যাঁ, সাধারণ কৃষক ইত্যাদি এরা না করে, তাহলে মোটামুটি ইয়ে রয়েছে, ঠিক আছে, তাদেরকে মোটামুটি আটকানোর জন্য এটা, না, অহিংসাই আসল রাজনৈতিক পথ, এটা শেখানোর একটা প্রচেষ্টা। ঠিক, ঠিক, ঠিক। মানে এখানে একটা আমার মনে হয়, এই যে তুই বললি যে দ্য হোয়াইট মাস্টার্স আর গন, ব্রিটিশরা চলে গেছে, হ্যাঁ, আমাদের কিন্তু গোয়িং ব্যাক টু দ্য ভিডিও উই স্টার্টেড উইথ, এটা যেহেতু একটা রিয়াকশন হওয়া উচিত ছিল, আম, একটা জিনিস নিয়ে কথা বলা আমার মতে উচিত, যেটা হচ্ছে তেভাগা আন্দোলন। ঠিক আছে, হ্যাঁ, তেভাগা আন্দোলনের রোল ইন ডিকলোনাইজেশন বল, যাই বল না কেন, ঠিক আছে, মানে the 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 sort of uprising against empire and essentially, তবে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়, মানে এম্পায়ার বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি অন গ্রাউন্ড, যে হাউ ডাজ ইট ট্রান্সলেট, মানে মানুষ যখন এম্পায়ারকে কনফ্রন্ট করে, তো আম, তারা কি দেখে। হ্যাঁ, এখানে যারা তেভাগা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, এই যে আম, মানে মাস্টার দা সূর্য সেনের সাথে আগে অস্ত্রগার লুণ্ঠনে ছিল সুবোধ রায়, সুবোধ রায় বোধহয় নাম, সুবোধ রায় তো পরে তেভাগা আন্দোলনে অংশগ্রহণ করে, ঠিক আছে। হুম? তারপরে এই মুভমেন্ট গুলো, এই যে এই পেসেন্ট মুভমেন্ট গুলো যেগুলো শুরু হয়েছিল, সেগুলো তো পোস্ট কলোনিয়াল ইন্ডিয়াতে ঢুকে যায়,
হ্যাঁ যেখানেই তো আমাদের এই পয়েন্টটা অ্যাবাউট দ্য মনোপলি অফ ভায়োলেন্স অ্যান্ড হোয়াট হ্যাপেন্স উইথ with those who take up arms against the state, তাই না? তো আম, কারণ এইখানে আমি এটা একটু খোঁজার চেষ্টা করছি, একটু যদি তোরা আমাকে সময় দিস। এই যে অনন্ত সিং, অনন্ত সিংহ, ঠিক আছে। অনন্ত সিংহ বোধহয় সুবোধ রায়েরই কমরেড ছিল, হ্যাঁ, মানে হুম তেভাগাতে অংশগ্রহণ করেছিল, মাস্টারদা সূর্য সেনের অস্ত্রাগার লণ্ঠনেও ছিল, ঠিক আছে। হুম লুণ্ঠন, সরি, লণ্ঠন বলছি। আহ ব্যাপারটা হচ্ছে হি ওয়াজ ইমপ্রিজনড বাই দি ইন্ডিয়ান স্টেট, আমার যদ্দূর মনে আছে, ঠিক আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো তো অনন্ত সিংহর মতন আরো একটা মিনিট, এখানে আম, এখানে আরো আরো কয়েকজনের নাম আমার ঠিক মনে আসছে না, তারা কিন্তু বেশ অনেকেই এরকম একটা সিচুয়েশনে পড়ে। তাহলে আমাদেরকে না, এখন আইএনএর মানে এটা বল যে দেখো আরেকটা। আইএনএর সৈনিকদেরকে কিন্তু ভারত যে পরবর্তীকালে মানে স্বাধীনতার পরেতে যে আহ, ভারতীয় সেনা তৈরি হয় সেই সেনার মধ্যে কিন্তু নেয়নি, এবং সেই, হ্যাঁ, ঠিক, নেহেরু এবং ঠিক। অন্যান্য এরা আইএনএফ যে হুম, মানে যে 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 সৈন্যরা ক্যাপচার হয়েছিল মণিপুরের ওখান থেকে ব্রিটিশের হাতে, তাদের যে কোর্টে ট্রায়াল করা হুম, হয়েছিল সেটা বিরোধিতা করেছিল হুম ঠিকই, কিন্তু তাদের কিন্তু ঠিক, ঠিক, ঠিক। এটা করেনি। হ্যাঁ, না, না এইভাবে যে যে আমরা যেভাবে ব্যক্তিদেরকে দেখি, ঠিক আছে, তাহলে প্রচুর ব্যক্তিকে দেখতে হবে বিভিন্ন হ্যাঁ অ্যাঙ্গেল থেকে, ঠিক হ্যাঁ আছে। তো একদম ঠিক। আর তখন যেটা বেরিয়ে আসে কনক্লুশনে, যে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক স্ট্রাগল নয়, না ইট ওয়াজ আ পিপল স্ট্রাগল। নাও দ্য ফর্মস দ্যাট দ্য পিপল স্ট্রাগল টুক, ঠিক আছে, কারা সেটা কিভাবে কোন ডিরেকশনে নিয়ে গেছে, সেইটাই হচ্ছে ডিবেটের জায়গা।